হাসনা তার সার্জিসের মতো বড় বড় লেকচার দেওয়া মানুষের জন্য 17 বছর বিএনপি আন্দোলনকে, 17 বছর শাওন, নূরে আলম, বাবু, বড়াই গ্রামের বাবু, এদের রক্তের উপর দিয়ে আন্দোলন হয়েছে, এদের রক্তের উপর দিয়ে আন্দোলন হয়েছে। তো 15 সালের আন্দোলনটা ছিল ভয়াবহ এবং ভয়ঙ্কর আন্দোলন। আমাদেরকে জায়গা দেয়নি আত্মীয়-স্বজনের, বাস্তবতা। সে আত্মীয়-স্বজনটা আজকে কি পরিস্থিতি। ছোট ভাই আমার ছিল একটা, পলিটেকনিকে হত্যা হলো, খুব ভালোবাসতো মতো পিচ্ছি। যে আজকে দেখেন যারা আন্দোলনে নাই, যারা সংগ্রামে ছিল না, যারা কোনো ভূমিকা রাখেনি, আজকে বড় বড় প্রোগ্রামে এমন এমন কথা বলে যে আমি হাসি। আমরা মশাল ধরার লোক আমরা ঠিক মতো পাইনি। আমি নিজে 2টা মশাল ধরেছি 2 হাতে, ফুটে যাচ্ছে। ফ্যাসিস্ট যে কি, স্বৈরাচার আমরা শুনেছি, কিন্তু ফ্যাসিস্ট যে কি এটা আমরা দেখলাম। তৎকাতে একটি ছেলে কষ্ট দেয় রাস্তায়, রোজার মাসে 0 পয়েন্টে যখন যায়, ওসি বন্দুক কাট করে বলে এই অ্যারেস্ট করো, গাড়িতে তুলো, কষ্ট দেয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1971-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা। আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, বর্তমান রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মীর তারেক। আমরা শুনবো জনাব মীর তারেকের সাথে এই 15 বছর কেমন ছিল, কিভাবে কেটেছে এই 15 বছর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বর্তমানে ব্যস্ততা কেমন যাচ্ছে? ব্যস্ততা তো প্রচন্ড ব্যস্ততা। রাজনীতি কেমন এখন সময় পার করছে? রাজনীতি প্যাটার্নটা পুরো চেঞ্জ এখন। যেরকম আমরা দীর্ঘ 15 বছর ছিলাম, এখন তার পুরোটাই উল্টা, টোটালটাই উল্টো। 5ই আগস্ট 36 দিনে যে আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলনে আমরা একটা বাংলাদেশ পেয়েছি, স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি, সুন্দরভাবে আমরা কথা বলতে পারছি। আমি জানতে চাই জনাব মীর তারেকের কাছে, এই যে নতুন একটা বাংলাদেশ, আপনার কাছে অনুভূতি কেমন? অনুভূতি আসলে অনুভূতি না, কিছু কথা বলতে হয় এটাতে। এই যে 5 তারিখের যে আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি এবং ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের প্রায় আমাদের 450 পোস্টেড নেতাকর্মী শহীদ হয়েছেন এবং তাদের রক্তের উপর দিয়ে কিন্তু আন্দোলনটি প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এই বিপ্লব বলেন, যাই বলেন না কেন, এই বিপ্লব বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত এবং তার উপরে দাঁড়ায় আছে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে আসলেই আমরা কি এই শেখ হাসিনা বিতাড়িত হয়েছে দেশ থেকে, এটা ফ্যাসিস্ট গিয়েছে, এটা প্রথমে আমাদের বিশ্বাস হয়নি। কিন্তু সত্য যেটা, এটা মেনে নিতে হবে। এখন যেটা ঘুরছি আমরা, এইটা মনে করি মুক্ত বিহঙ্গ যেটা পাখি, খাঁচাই বন্দি পাখিকে যদি ছেড়ে দেন আপনি, যেভাবে তার মনে যে অনুভূতিটা হবে, আমাদের মনের ভিতর সেই অনুভূতি। এখন 15 বছর শেখ হাসিনার একটা শাসন আমল আমরা দেখেছি। এই আমলে গুম, হত্যা, নির্যাতন, অনলাইন পেপার পত্রিকা আমরা দেখেছি। এই 15টা বছর কেমন ছিল, কিভাবে কাটিয়েছেন? আসলে 15টা বছর যে চলে গেছে, এটা আমরা 5 তারিখের পরে বুঝলাম যে হয়তো 15টা বছর আমরা পার করে এসেছি। সংগ্রাম, নিপীড়ন, নির্যাতনে আমাদের প্রতিটা নেতাকর্মীর, আপনার তৃণমূল মাঠ পর্যায়ের নেতাকর্মী, একটা কর্মীর পর্যন্ত আপনার 5টা 7টা করে মামলা, আর যারা নেতা তাদের 16-17টা করে মামলা আছে। দেখেন, খুব কষ্টের এই দিনগুলো যে কীভাবে পার, 15 সালের কথা বিশেষ করে। এইবার অবরোধ যেটা দিয়েছিল বিএনপি, সেই অবরোধে হয়তো বা আমাদেরকে অ্যারেস্ট করেছে, কিন্তু 15 সালের আন্দোলনটা ছিল ভয়াবহ এবং ভয়ঙ্কর আন্দোলন। পুলিশ দেখা মাত্র র্যাব পুলিশ কিন্তু গুলি করেছে আমাদের নেতাদেরকে এবং আমাদের সঙ্গে যারা আপনার যুগপৎ আন্দোলন করেছে তাদের নেতাদেরকে দেখেন, তাদের পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে ক্রসফায়ার দিয়েছে। তো আমাদেরও কিন্তু একটা ইতিহাস আছে। আমরা রাজশাহী মহানগরে সে সময় বুলুল ভাই ছিল আহ্বায়ক, বিএনপির প্রেসিডেন্ট। উনি, আমাদের কয়েকজন ছেলে কিন্তু ওই আন্দোলনে আমরা কয়েকজন অংশ নিয়েছিলাম। কত সালে? 2015-14-15 আন্দোলনে, অবরোধে।
এবং ওই আন্দোলনে আমার স্পষ্ট মনে আছে আমরা যে টেকনিক ইউজ করেছিলাম, চালাকি ইউজ আমরা করেছি প্রশাসনের সঙ্গে, কিন্তু আমরা হাসি খেলা করি, কিন্তু কিন্তু এতটা ভয়ঙ্কর ছিল এটা এখন চিন্তা করলে গা শিউরে ওঠে। যেরকম আরও বেদনার কথা, আমার সহকর্মী একজন ছিল, বর্তমানে ওই সময় ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট, ওকে র্যাব কিন্তু বাড়ি ঘিরে নিল, একটা বাসা ভাড়া নিয়েছিল এইসবটাই শিরোলের ওখানে। তো বিষয় করলেন না ভাই, ওকে যেন অ্যারেস্ট করে নিল। আমরা কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু আমরা প্রতিযোগিতা ছিল আমাদের ভিতরে। ওর কথাটা শুনে আমার চোখে কিন্তু পানি চলে এসেছে ওই সময়। তারপরে ও বাইরে চলে গেল, বুলুর ভাই আমাদেরকে বাইরে পাঠাই দিল যখন খুবই খারাপ অবস্থা হইলো। আসতাম, দু একটা প্রোগ্রাম করতাম আর চলে যেতাম। হঠাৎ করে ওই ছেলে ফোন দিল আমাকে। মানে বাড়িতে থাকতে পারতেন না না না, আমি 15 সালে আমি প্রায় 7.5 মাসে বাড়ি বাইরে, 7.5 মাস স্পষ্ট একবারে আমার মনে আছে। আমার ওই জিনিসটা খুব হৃদয়টাকে নাড়া দেয় যে ছাত্রনেতা আমি ফোন দিয়ে বললো যে কোথায় কই, আমি বললাম যে আমি এই জায়গায়। তো আসার পরে আমার দিকে তাকায়নি, সে ওই যে পাউরুটি ছোট ছোট পাউরুটিগুলো আছে না, সে পাউরুটিগুলোকে ছিঁড়ে ওই আপনার গ্লাসে আপনার পানি ছিল, পানিতে চুবাই চুবাই খাচ্ছে, 2টা পাউরুটি খেল। খাওয়ার পরে মানে হয়তো 2-3 দিন খায়নি, সে খুবই ক্ষুধার্ত ছিল। এই জিনিসগুলো, এবং আমরা মনে আছে পরিবারের আত্মীয় স্বজনের ভিতরে গিয়ে আমাদেরকে রাত্রে থাকতে দেয়নি জায়গা। আজকে বিএনপি নেতাকর্মীরা আপনার ফসলের ধানের খেতে কিন্তু রাত যাপন আমরা কাটাইছি এর ভিতরে। এই আন্দোলনে আমাদেরকে জায়গা দেয়নি আত্মীয় স্বজনের, বাস্তবতা। সে আত্মীয় স্বজনরা আজকে কি পরিস্থিতি, আমাদেরকে দেখে পালাই গেছে, অনেকে পালাই গেছে। আমাদের সহকর্মী ছিল, যারা নেতা ছিল, রাজনীতি করত, তারা পর্যন্ত পালাই গেছে, কিন্তু পার করেছি আমরা। আমাদের টাকা নাই। আমার মনে আছে আমার ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রবিন আর আমি এই আন্দোলনে একসঙ্গেই ছিলাম, 2 জন। আগের রাতে কিছু খাইনি, টাকা শেষ, সকাল থেকেও খাওয়া হয়নি। রবিনের মুখের দিকে আমি তাকাতে পারছি না, আমি বের হতেও পারিনি। খুব আমার বাসায় পুলিশ, সারাদিন পুলিশ পাহারা ছিল সিভিলে। রবিনের চেহারাটা আমার এখনো চোখের সামনে ভাসছে যে আমি মানে সেই দিন তো ওর তো অভিভাবক ধরেন, আমি বড় গার্জেন, খাবার ওকে তখন মুখে তুলে দিতে পারিনি। আমার মানে কষ্ট। আমি লাস্টে 5:30 যখন পার হয়ে গেল শীতের দিন, তখন আমার কাছে মাত্র 500 টাকা আসলো এই জায়গা থেকে। রবিন করলাম ওঠ, তখন আমার ভাত খাইলো 5:30, সরি 6টার পর, তখন তো সন্ধ্যা হয়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে নাড়া দেয় হৃদয়কে, যে আজকে দেখেন যারা আন্দোলনে নাই, যারা সংগ্রামে ছিল না, যারা কোনো ভূমিকা রাখেনি, আজকে বড় বড় প্রোগ্রামে এমন এমন কথা বলে যে আমার হাসি। আমরা কইছিলেন মশাল ধরার লোক আমরা ঠিক মতো পাইনি। আমি নিজে 2টা মশাল ধরেছি 2 হাতে, ফুটে যাচ্ছে। আন্দোলনের সময় তারা ছিল না? না, কেউ না। আমরা রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, উনি বিএনপির ভিতরে উনি যতগুলো প্রোগ্রাম করেছে আমার মনে হয় না রাজশাহী মহানগরে কেউ এরকম প্রোগ্রাম করেছে। এবং যেভাবে আমাদেরকে চাপ দিয়ে প্রোগ্রাম করতেই হবে, তারেক সাহেব বলছে আমাদের কোনো রেস্ট নাই আমাদের। এবং ওইটাই কষ্টের যে ভাই বাসায় তো যেতে পারেনি, ঠিক আছে, বাচ্চা পিচ্ছি বাচ্চা আমার ছিল, দেখতে পারিনি, ওইটা ভুলে গেছি আমি। আন্দোলনে গান শুনতাম কি জানেন, মনে পড়ে এখনো, যে এক নদী রক্ত পেরিয়ে গানটা আছে না, তার ভিতরে 2টা লাইন ছিল, হয়তো বা ইতিহাসে তোমাদের, বলে না কি জানি গানটার লাইনটা, হয়তো ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না, তোমাদের কথা হবে সেই সবুজ ধানের শীষে মাঠে, রাখালের মুখে, কেউ তোমাদেরকে মনে রাখবে না। তো সত্যিকারের যারা আন্দোলন করে আজকে বুঝলাম যারা পার্টিসিপেট, তাদেরকে অরিজিনাল হয়তো মনে রাখে না। দেখেন যে সার্জিস আর পেট মোটা হাসনাত আব্দুল্লাহকে দেখেন, তারা তো আন্দোলন কি করছে, মাঠের সাধারণ ছাত্ররা আন্দোলন করেছে, বিএনপি নেতাকর্মী আন্দোলন করেছে, বিএনপির সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছিল তারা শরীরে আন্দোলন করেছে। আর তারা এসে দেখেন ওরা মনে করছে ওরাই সবকিছু করছে। দেশনায়ক তারেক রহমান 3 তারিখ থেকে গোটা বাংলাদেশে
সাধারণ আমাদের মতো নেতাকর্মীকে ফোন দিয়ে উনি কিন্তু পাঠাইছেন যেখানে যেখানে, আন্দোলনকে চাঙ্গা করে রেখেছে। এবং এই যে আন্দোলন যেটা আপনার আমাদের অবরোধ যেটা গেল 28 অক্টোবর ঢাকায় সমাবেশ হলো, সমাবেশে হামলা হইলো, আমরা রাজশাহীতে এসে নামলাম খুব কৌশলে। মামুন চাচা আমাদের সাথে, উনি বললো যে না এইভাবে নামা যাবে না, বাস আমাদের ছিল, তো মেডিকেলের ভিতরে নামো। তাইলে হবে কি, মেডিকেলটা এমন একটা জায়গা যে মেডিকেলটার ভিতরে আপনার মানে লোকের একটু নজর কম থাকে। মেডিকেল আসছে, সারা রাত ওই জায়গাটা লোকজন থাকে, জটলা হলো সমস্যা নাই, এই ওখানে নামছি। নামার পরের দিন হরতালে মিছিল করছি, তারপর তো বলাই লাগে না, আর বাসায় ঢুকতে পারিনি। তারপরে মামলা, ওই যে মামলা, তারপরেও 3 মাস আমি বাসায় ঢুকতে পারিনি মামলার কারণে। যেহেতু মামলার কথা উঠে আসলো, এই পর্যন্ত কতগুলো মামলা? আমার মামলা কম ছিল, আমার মামলা কম ছিল, কিন্তু খারাপ মামলা দিয়েছিল 2-1টা। যেরকম আমার ওই সময় হেফাজতের হত্যা মামলা যেটা ছিল আমার, আর বিএনপির আসলাম সরকার সাহেবের, উনি যুব দলের সেক্রেটারি ছিলেন এক সময়, এই 2 জনের নামে হত্যা মামলা দিল। মানে আমাদেরকে কিছু, আর অন্যদের মামলা আছে, আমার মোট 4টার মতো মামলা ছিল, বেশি ছিল না, মামলা বেশি ছিল না। কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা কয়েকজন করছি, আল্লাহ আছে। এইটা আমার কাছে খুবই মানে ইয়ে লাগে, যে আমার গর্ব, আমার একটা ব্যক্তিগত, আমার মনের ভিতরে একটা যে দেশনায়ক তারেক রহমান প্রথম এই আন্দোলনে অঙ্গ এবং সহযোগী সংগঠনের ভিতরে আমাকে ফোন দিয়েছিল ফার্স্ট। উনি ফার্স্টে ফোন দিয়ে অনেকক্ষণ, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল সেদিন, বড় অ্যাসেট। আমি আন্দোলন করছিলাম বিধায় তো আমাকে তারেক সাহেব ফোন দিচ্ছে, ভাইয়া না ফোন দিত না। এবং আমরা ভাই জানের চিন্তা করিনি, সত্যি কথা বলে। আমরা এই দেশাত্মবোধক গানগুলো 15 সালে শুনতাম। আমি আর সুমন চৌধুরী নামে একজন ছিল ভাইস প্রেসিডেন্ট আমার, উনি এখন পলিটিক্স করেন না। ও আর মোটরসাইকেলে সারাদিন মোটরসাইকেল করতাম, সারাটা দিয়ে। এখান থেকে জয়পুরহাট চলে গেছি, রাত্রের বেলা থাকবো ওখানে কয়েকদিন। বুলুল ভাই ডাকবে, ওই সময় বুলুল ভাই মেয়র ছিল, তখন আসবো, আবার কাজ করবো, বা হয়তো আপনার কোনো মিছিল মিটিং করবো, করে আবার আমরা চলে যাব। মোটরসাইকেলেই সারাদিন কাটাইছি আমরা। এবং আমার মনে আছে 3.5 মাসে মনে হয় আমরা 12,500 কিলোমিটার মোটরসাইকেল চালাইছিলাম, সারাদিন মোটরসাইকেল উপরে আমরা। মানে এটা কি পালিয়ে থাকার? পালিয়ে। তখন তো ভয় ভাই, আমি এক চাচার হোটেলে ছিলাম, এক পুলিশ এমন ভাবে ঘিরে নিল, আমি তো ধরা পড়ে যে আল্লাহ বাঁচাবে। আমি 3বার বাইচে এসেছি। আমি হোটেলের ওই চাচার আপনার ইয়ে ছিল, ওই যে জানালা গ্রিলের, আমি ওই দিক গ্লাসটা পালাইছি, দিয়ে ওনার কাছে 1 লক্ষ টাকা পুলিশ নিয়ে গেল। আপনাকে এখানে রাখার কারণে? হ্যাঁ, রাখার কারণে। তো এগুলো ফেস করে আসছি। পুলিশ, হ্যাঁ, পুলিশ আজকে কত ভদ্র, তাই না? এই পুলিশের চেহারা, এই পুলিশের চরিত্র, এই পুলিশের ব্যবহার বিএনপি করছেন, এইটা আমার মানে আমাদের অপরাধ হয়ে গেছে। বাংলাদেশি গণতান্ত্রিক রাজনীতি আমরা করছি, গণতান্ত্রিক ধারায়, বৈধ দল। আমাদেরকে মনে হচ্ছে আমরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন। আমার এবং আমাদের সহকর্মীদের যে নির্যাতন, এটা মানুষের বলার কথা না। আসলে ফ্যাসিস্ট যে কি, স্বৈরাচার আমরা শুনেছি, কিন্তু ফ্যাসিস্ট যে কি এটা আমরা দেখলাম। এবং আল্লাহর রহমতে আমরা সকলে মিলেই, সমস্ত শ্রেণী পেশা, কারো এটাতে আপনার বেশি কোনো ইয়ে না, সবাই সম্মিলিতভাবে। দেখেন ঢাকায় আমাদের নেতাকর্মীরা ছিল, আপনারা মিডিয়া কর্মী, আপনারা দেখেছেন, আমরা হয়তো যেতে পারিনি, কিন্তু শুনেছি। সাধারণ মানুষ খাবার দিয়েছে, বাচ্চারা পানি দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় যে ঘটনাগুলো ঘটেছিল, আজকে 2024-25 আমরা সেই জিনিসটা দেখলাম। এবং এটা আমাদের মনের ভিতর দাগ কেটে থাকবে। যেরকম দেখেছি, অস্ত্র, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের হাতে অস্ত্র, মেয়র, এই যে লিটন সাহেব, উনি নিজে যেভাবে অস্ত্র নিয়ে গেছেন, বিএনপি কোনোদিন অস্ত্রের রাজনীতি করেনি, এরকম কোনোদিন করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেতা অস্ত্রের রাজনীতি বিশ্বাস করেন না, আমরা বিশ্বাস করি না। তো একটা বিষয় জানতে চাই, যে সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলির কথা যেহেতু বলেছেন, তো সেই জায়গা থেকে জানতে চাই যে আপনার এই রাজনীতির কারণে ফ্যামিলির শিকার ছিল কিনা? অবশ্যই ফ্যামিলি তো প্রচুর নির্যাতনের শিকার, পুলিশের অত্যাচার, পুলিশের মুখ খারাপ। আমাদের পরিবার, আমরা মোটামুটি একটা মধ্যবিত্ত বা আপনি একটু
আল্লাহ আমাদের পরিবারে এরকম ভাষা শোনেনি। পুলিশ আমাদের বাসায় যে যেরকম ভাবে ভাষা ব্যবহার করেছে আপনার কারণে, আমার কারণে শুধু অপরাধ বিএনপি করা। আপনার ফ্যামিলি কখনো কাউকে কি অ্যারেস্ট করে নিয়ে গেছে? জাস্ট খারাপ ব্যবহারগুলো ব্যবহার করছে, প্রচন্ড খারাপ ব্যবহার করছে, নজরদারিতে রাখা, মেন্টালি প্রেশার দেওয়া, কাগজ দেন, আপনার ছেলে ভোটার আইডি দেন, এই দেন ওই দেন, মেন্টালি প্রেশার। এই 15 বছর বা 16 বছরে আওয়ামী লীগ বা ছাত্রলীগের হাতে কখনো কি নির্যাতনের শিকার ছিলেন কিনা? না, আওয়ামী লীগ ছাত্রলীগ রাজশাহী শহরে এই নির্বাচনের পরে আওয়ামী লীগ ছাত্রলীগের এরা মানে ভয়ঙ্কর আকার ধারণ করলো। 24-এর এই আপনার 2017 সালের পর থেকে এটা ভয়ঙ্কর হয়ে গেল। কাউকে মানে না, ডোন্ট কেয়ার, সবকিছু। ওই সময় আল্লাহর মতো রাজশাহী ছোট্ট জায়গা, আমাদেরকে নির্যাতন মানে আমাদের অন্যান্য ছাত্রদল যেরকম ক্যাম্পাসে ঢুকতে দেয়, কিন্তু ব্যক্তি আমাদেরকে নির্যাতন করে। ছোট ভাই আমার ছিল একটা, পলিটেকনিকে হত্যা হলো, খুব ভালোবাসতো আমাকে পিচ্ছি। আর আমার সঙ্গে আল্লাহর মতো ছোট বা যারা ভাইরা খুব ভালোবাসে আমাকে, এবং আমরাও চেষ্টা করি আমি তাদের জন্য কি করা। তো ওই ছেলেটার কথা চিন্তা হলো, কষ্ট দেয়, ওকে হত্যা করা হলো। তৎকাতে একটি ছেলে কষ্ট দেয় রাস্তায়, রোজার মাসে 0 পয়েন্ট দিয়ে যখন যায়, ওসি বন্দুক তাক করে বলে এই অ্যারেস্ট করো, গাড়িতে তুলো, কষ্ট দেয়। নদীর ধারে বসে আছি, পুলিশ গান ধরে আছে, এইভাবে বন্দুক ধরে আসছে। আমি কি ব্যাপার, এইদিকে তাকাই, এদিকে তাই, কেউ তো আমরা তো তাহলে দিয়ে এসি রাই হাত তোলো, নিয়ে যে আমাকে র্যাব গোয়েন্দা সংস্থা বলিয়ে বলা ঠিক না, 2015-16 সালের দিকে তখন আমাকে ধরলো মোবাইল ট্র্যাকিং করে। সাগরপাড়া রিক্সায় যাচ্ছিলাম রাত 9:30টার দিকে, মনে আছে। এটা তো বলতে চাচ্ছিলাম না, কিন্তু বেরিয়ে হয়ে গেল কথা। আমাকে ধরার পরে আমি তো অস্ত্র দেখে লেখা দেখছি, অস্ত্র তার মানে তো প্রশাসনের লোক। চোখ বেঁধে নিয়ে যাওয়ার পরে নির্যাতন, 2 রাত 1 দিন, 2টা পায়ের গোড়ালি ভাঙা, আপনার ফেলে দিয়েছিল 0 পয়েন্টে মেরে চালানে। তারপরে ওই ক্র্যাশ নেওয়া অবস্থায় বসে আছে আপনার পদ্মা গার্ডেনে, আমি ছোট ভাই 3জন, ডিবি এসে অ্যারেস্ট করে ওই অবস্থা নিয়ে চলে গেল। ওই অবস্থায় জেল কেটেছে। মানে র্যাব আপনাকে প্রশাসন নিয়ে গেল, নিয়ে গিয়ে আপনাকে মারধর করে ছেড়ে দিয়েছে, তারপর আবার নিয়ে গেছে, আবার ডিবি নিয়ে গেল। তার কয়েকদিন পর চালান দিল, জেল থেকে বের হয়ে আসলাম। এই তো আমাদের জীবন, জেলখানা, বাহির, নিজেদের ভিতরে। মানে সবচেয়ে কষ্ট দেয় কোন জায়গাটা জানেন? সব থেকে রাজনীতিতে কষ্টের, বেদনার জায়গা, যে রাজনীতিক উজাড় করে দিয়ে করবেন, কিন্তু আপনার যখন প্রাপ্ত ফলাফলটা আপনি যখন চাইবেন, তখন অনেক কষ্ট চলে আসবে আপনার কাছে। কারণ আপনি সত্যের পথে থাকলেই অনেকে পছন্দ হবে না, আপনাকে পছন্দ হবে না। যেরকম আমি বলি, এই যে কিছুদিন আগে 5 তারিখের পরে স্বাধীন বাংলাদেশে, এটা আমার সব থেকে রাজনৈতিক জীবনে, আমার রাজনীতিকেই আমি 2001 সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করে আসছি। এইবার আমার যে শিক্ষাটা হলো, এইটা আমার জীবনের সব থেকে বড় শিক্ষা। এর থেকে বড় শিক্ষা আমি পাইনি এবং মনে করি যে ভবিষ্যতে পাবো না। কিরকম, আমার এক নেত্রী ছিল আমাদের মহানগরের, 2 জন মেয়ে। রাজশাহী মহানগরে পুলিশের সঙ্গে মারামারি, ঢেলাঢেলি বলেন যে ঢিল মারামারি, আন্দোলন, সবকিছুতে 2 জন মেয়ে থাকতো, লাভলি একজন, বিথি একজন। তো ঢাকাতেও তারা যে অ্যারেস্ট হয়েছে, দলে নিবেদিত প্রাণ। তো এই রোজার মাসে আমি ইফতার করে কেবল বের হব, ওই সময় ছাত্র দলের এক সেক্রেটারি ফোন দিল আমাকে থানার, ভাই আপনি কোথায়? আমি কেন রে? বলছে যে ভাই লাভলির বাড়ি অ্যাটাক করেছে। আমি কি অ্যাটাক করলো? আপনার কাছ থেকে। আমি বললাম যে, ও বলছে যে ভাই আওয়ামী লীগ, বাংলা বুকে আওয়ামী লীগ আছে নাকি? আমি এই ভাষায় বলছি, কিন্তু বলছে সত্যি বলছি ভাই, গতকালকে আওয়ামী লীগের নেতাকে ধরাই দেওয়া নেই, আমাদের দলের কিছু 2-1 জন এবং ওই আওয়ামী লীগ করালো, এরা একসাথে হয়ে আমার এই নেত্রী বাড়িতে হামলা করে। এই 5 তারিখের পরে শোনেন, সত্য ঘটনা বলছি। আমি বলছি যে ওই
5 তারিখের পরে ওই লাভলির বাসায় ওর 4 বছরের শিশু সন্তানকে মেরে আহত করেছে এবং তার বাসায় আগুন ধরায় দিচ্ছিল। আমি দেখলাম মহানগরের একটা নেতাকর্মীও তার জন্য আগায় যায়নি। তার অপরাধ যুবলীগের এক নেতাকে তার আগের দিন ধরাই দিছে, এইটাই তার অপরাধ। আমার দেখার বিষয় না, এটা কি তার অপরাধ? হ্যাঁ, এটা তার অপরাধ। তা আমি এটা প্রয়োজনীয় নয় আমার জানা যে সে ভালো হোক খারাপ হোক, তার চরিত্র, তার একটা ব্যক্তিত্ব আলাদা জায়গায়। রাজনীতির একটা যখন রাজপথে একসাথে ছিলাম তখন সহযোদ্ধা আমার সহযোদ্ধা দেখি আমি দলের জন্য কি করেছি, আমি তো দলের জন্য করেছে। একটা মহানগরে কেউ যখন আগায় ছিল না, তখন আমি আমার থানার প্রেসিডেন্ট বিএনপির সুমন সর্দারকে ফোন দিলাম, বন্ধু মানুষ আমার, এই আপনার থানায় ঘটনা, তাড়াতাড়ি বের হন। পাশের থানার ভাই, ওনাকে বললাম তাড়াতাড়ি বের হন আপনি। ভাই মহানগরের এক নেতাকে ফোন, উনি বললেন যে তোমরা উনাকে বাঁচাও, ওদেরকে যে বের করে নাও। আমরা বের করে আনতে গেছি ভাই, বিশ্বাস করবেন না ভাই, আমি বের করে আনতে গেছি মাত্র 4টা মোটরসাইকেল, আমরা নামার সঙ্গে সঙ্গে বোম চালছে এখানটাই, বাস লেগে গেল গন্ডগোল। গোটা শহরে আমাদেরকে যারা ভালোবাসে আন্দোলন সংগ্রাম করেছে, গোটা শহরের লোক সন্ধ্যা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমাদের গন্ডগোল হয়েছে। গন্ডগোল হওয়ার পরে রাজপথ দখল নিয়েছি, এখান থেকে স্ট্যান্ড করছি, করার পরে তাকে বাঁচাইছি। সবকিছু কমপ্লিট করে 2 দিন পর শুনছি একজন নাকি মারা গেছে সেখানটায়। স্বাধীন বাংলাদেশে হত্যা মামলার আসামি আমরা। কিন্তু মারা যাওয়ার আগে ওনার ওয়াইফ বলছে আমাকে, যে মারা যাওয়ার আগে বলেছে, নাম ধরে বলেছে কি ওকে মারছে, ওদের ওখানে নাম মেরলো, উনি মেরে বলছে যে এটা আমি তার 3 বার বিচার দেব, আমাকে কেন চাকু মারলো, কিন্তু আমার একটা লোক করেনি। আজকে দেখেন রাজনৈতিক কারণে মানে আমাদের বিপদের ভিতর আছে এখন আমরা, এটা আমাদের ক্ষোভ, রাগ, অভিমান। হ্যাঁ, আমি যদি অন্যায় করতাম, ওখানে যে 10 টাকার স্বার্থ থাকতো আমার, আমি স্বার্থের জন্য গেলাম। আমার ব্যক্তিগত স্বার্থ, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। আমার সঙ্গে যারা গেছে তাদের একজনের ব্যক্তিগত স্বার্থ ছিল না, শুধু বিএনপি আওয়ামী লীগ ছিল। কিন্তু এখন আমরা খুনি, আমরা হত্যাকারী। এই তো 16-17 বছর আন্দোলন সংগ্রাম। আমি দেখাতে মোবাইলে আমার কাছে ডকুমেন্টস রাষ্ট্রীয় মহানগরে বলতে পারবে না আমাদের মতো আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এবং যে মামুনুর রশিদ মামুনের কথা বলছি, উনি করছে, ওনাকে ক্রস ফায়ার দিচ্ছে, 2 পায়ে 6টা গুলি করছে। সেই লোকটা আপনি যদি যাবেন তার কাছে হয়তো দেখলে বুঝবেন, সেই লোকটা আন্দোলনে মাঠে ছিল। যারা সুস্থ, যারা বড় বড় নেতা ছিল, তারা কোথায় ছিল? রাজশাহীতে বড় বড় নেতা, তারা কোথায় ছিল? পশ্চিম। এখন দেখেন তারা বিরুদ্ধে, গতকালকে বিরুদ্ধে মিস প্রোগ্রাম করছে, এত বড় বড় কথা বললে আমি শুনলাম আর হাসলাম যে হাই হাই আল্লাহ। এই দেখার জন্য 5 তারিখ, এই দেখার জন্য আমরা আন্দোলন করেছি, এই দেখার জন্য নিজের জীবন দিতে গেছি। এইটা দেখার জন্য আমরা জীবন দিতে যাইনি। হাসনা তার সার্জিসের মতো বড় বড় লেকচার দেওয়া মানুষের জন্য 17 বছর বিএনপি আন্দোলন করে, 17 বছর শাওন, নূরে আলম, বাবু, বড়াই গ্রামের বাবু, এদের রক্তের উপর দিয়ে আন্দোলন হয়েছে, এদের রক্তের উপর দিয়ে আন্দোলন হয়েছে। বড়াই গ্রামের চেয়ারম্যান বাবু হয়ে গেছে, যখন কোপ মাল এখানে কোপ মারছে, মগজটা গলে গলে পড়ছে, রক্তে গোটা, মানে গোটা এই চোখের এটা সমান হয়ে গেছে। আমি মেডিকেলে ভাই আমি, কত সালে ঘটনা? এইটা আপনার মেবি 13-র দিকে মনে হয়, বা ওই টাইম। আমি চোখটা দেখার জন্য আমি শুধু চোখটা এইভাবে হটাইছিল আমার হাতে, হ্যাঁ আমি হটাইছি। বিএনপি ভাই, আমরা আমাদের 17 বছর আন্দোলন সংগ্রাম, বিএনপি টানা, কত ভাইকে হারাইছি, কত ভাই পঙ্গু হয়েছে। লিটন আমাদের চাইনিজ রাইফেল গুলি করলো, পঙ্গু বেঁচে গেছে আল্লাহ বাঁচাইছে 2-3 জনকে, আমরা দেখেছি। আর এই আন্দোলনের পরে এখন দেখি যারা নাই তারাই আজকে দখল। দেখেন কি অবস্থা বিএনপি। তারুণ্যের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, যেহেতু এই স্লোগানটা আসছে, তো এই স্লোগানের সাথে আগামীর বাংলাদেশ বা আগামীর রাজশাহীটাকে কেমন দেখতে চান? আমরা চাই দেশনায়ক তারেক রহমানের চোখ দিয়ে যদি আমরা দেখি, ওনার মতো করে একটি শান্তির রাজশাহী, একটি শান্তির বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, একটি সোনার বাংলাদেশ। ভোট ও ভাতের অধিকার থাকবে প্রতিটা মানুষের, ন্যায় বিচার পাওয়ার অধিকার থাকবে, মানে মৃত্যুর বরণটা হবে স্বাভাবিক,
এইটার গ্যারেন্টি থাকবে। বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, সেই সোনার বাংলায় বাস করবে। গোটা বিশ্ব একসময় জানতো যে একসময় সোনার বাংলা এই অঞ্চলটা, সেই মুঘলদের আমলে সেই বাংলার যে শান্তি, যে সমৃদ্ধি, ন্যায়পরায়ণতা, অন্যায়ের বিরুদ্ধে যে সব, এরকম আমরা চাই দেশ। আমরা এইরকমই দেশ চাই, আমরা অন্য কিচ্ছু চাই না। আমরা শেষ কথা বলি, যদি এই আন্দোলন সংগ্রামে ওই সময় বলি যে যদি আমাকে হত্যা করো, বাংলার সবকটি মাটির পদ্মে শিখা হয়ে ছড়িয়ে যাব। আমার বিনাশ নাই, আমার মরণ নাই। বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস ধানের শীষে করে আমি আবার তোমাদের মাঝে ফিরে আসবো। ফিরে এসে চিৎকার করে বলবো, বিশ্বের বুকে বিস্ময়, তুমি ধরণীর বুকে দান, চিরকাল তুমি অমর রবে হে মহান বীর বীরুত্তম জিয়াউর রহমান, জিয়াউর রহমান, জিয়াউর রহমান। রাজশাহীবাসীর জন্য কি বলবেন? রাজশাহীবাসীর জন্য বলবো, আগামী দিনে বিশ্বাস রাখবেন দেশনায়ক তারেক রহমানের উপরে, যে মানুষটা আপনাদের জন্য চিন্তা করে সারা দিন উনি ইংল্যান্ডে বসে থেকে আমাদের জন্য চিন্তা করেন। সেই মানুষটা বাংলাদেশের ভালো চায়, খারাপ চায় না। সেই মানুষটার দিকে চিন্তা করে তার প্রতি, ওনাকে ভোট দিতে হবে না, উনি নিজে বলছেন, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেন, বাংলাদেশে একটা নিরপেক্ষ ভোট দেন, যেটা মানুষ 17 বছর রক্ত দিয়েছে ভোটের জন্য। ভোট দেন, শান্তি আমরা চাই, সকলে মিলে, কেউ যেন অরাজকতা না করে। আবার যেন 5 তারিখের মতো দিন আমাদের দেখতে নয়, ছোট ছোট কচি বাচ্চা আমার পাশেই এইখানটায় গুলি লাগবে, কোপ মারবে নিরীহ মানুষকে অস্ত্রের মহড়াই রেল গেটে, এইটা আমরা দেখতে চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ আসছি, আমরা শান্তিতে থাকতে চাই। ধন্যবাদ জনাব মীর তারেক ভাইয়ের, ধন্যবাদ আপনাকেও ইন্টারভিউ নেওয়ার জন্য, প্লাস টিভির সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম দীর্ঘ 15 বছরের গল্প নিয়ে, নির্যাতনের গল্প নিয়ে। আমরা শুনলাম রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের বর্তমানের আহ্বায়ক জনাব মীর তারেকের এই 15 বছরের গল্প। প্রিয় দর্শক, জনাব মীর তারেকের এই 15 বছরের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।